আর একবার যদি নিউক্লিয়ার যুদ্ধ বাধে তো এই পৃথিবীতে বলে কিছুই থাকবে না। না, ভালো চিন্তা পড়ে গেল রাফি। একদিকে বাবা মা আর তোহাকে উদ্ধার করা, অন্যদিকে পৃথিবীকে উদ্ধার। কি করবে রাফি? মাফিয়া গার্ডের কথায় যেমন ভয় আছে তেমনই সন্দেহ আছে। ভেরিফাই করে নেওয়া দরকার। পিকাচু, গত 1 মাসের ভেতর নিউক্লিয়ার সাবমেরিন নিখোঁজ সংক্রান্ত নিউজ বা রিপোর্ট হয়েছে কিনা চেক করো। Pika Pika. Accessing news feeds. Searching for update information. No result found. কোনো ইনফো নেই। এত বড় একটা ঘটনা ঘটলো অথচ কোনো সংবাদে এলো না, এটা কিভাবে সম্ভব? রাফি একটা জিনিস বুঝতে পারে না যে এত বিপুল পরিমাণে নিউক্লিয়ার বোমা সহজ সাবমেরিন হাতছাড়া হয়ে যাওয়াটা যেমন ভয়ঙ্কর, তেমনই আন্তর্জাতিকভাবে চাপ তো থাকবে অবশ্যই। যে কোনো দেশের অথরিটি চাইবে সারা দুনিয়াকে না জানিয়ে যতটা সম্ভব লুকিয়ে সাবমেরিন খুঁজতে। কিন্তু এমন শক্তিধর দেশের নেভাল ডিফেন্স সিস্টেমে কি এতটা দুর্বল হতে পারে যে নিজেদের সমুদ্র সীমায় নিজেদেরই সাবমেরিন খুঁড়িয়ে ফেলবে? তাছাড়া সাবমেরিন খুঁজতে হ্যাকারদের কি দরকার? সাবমেরিন হারিয়ে গিয়েছে, হ্যাক তো হয়নি। হতে পারে নেভিগেশন আর কমিউনিকেশন সিস্টেমের ড্যামেজ হয়ে গেছে। হ্যাকার নিয়োগ দিয়ে সাবমেরিন খোঁজার কি দরকার ছিল? সময় নিয়ে ধীরে ধীরে খুঁজলেই তো পারতো, এত তার তো দরকার ছিল না। আর যেসব হ্যাকারদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের ব্যাকগ্রাউন্ড কি চেক করে নেওয়া হয়নি? তারপর হ্যাকারদের কেউ যদি ভাইরাস সিস্টেমে আপলোড করে তাহলে ওইসব হ্যাকারদের জেরা করলেই তো বের হয়ে যেত কি এবং কার মাধ্যমে ঘটেছে ঘটনা। অনেকে বেশি তালগোল দেখতে পায় রাফি। এটাকে ডালকে মুগজ কালাহে বলে, না হয় পুরো ডালই কালাহে বলা উচিত। পিকাচু, মিলিটারি নেটওয়ার্ক অ্যাক্সেস করো, দেখো ইন্টারনালভাবে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। Accessing military network. রাফিও আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগলো কিছু একটা পাওয়ার আশায়, কিন্তু পিকাচু কিছুই খুঁজে পেল না। মনিটর শো করলো নো রেজাল্টস ফাউন্ড। রাফি অবাক হয়ে গেল, এত বড় একটা ঘটনা অথচ মিলিটারি নেটওয়ার্কে কেউই এই ব্যাপারে মেনশনই করেনি। মিডিয়াতে ফ্ল্যাশ করলে হয়তো লোকজন আতঙ্কিত হবে, সেজন্য মিডিয়া অ্যাভয়েড করতে পারে, কিন্তু তাই বলে নিজেদের সিকিউর নেটওয়ার্কের বিষয়টা নিয়ে কেন আলোচনা হবে না? এটা এমন কথা? All messages are encoded. No direct message found. পিকাচুর কথায় আবারও ভাবনার পরে যায় রাফি। মিলিটারি নেটওয়ার্কে বেশিরভাগ মেসেজই সংকেতের মাধ্যমে আদান প্রদান করা হয়, যাতে করে সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত আর কেউ মেসেজ শুনতে পেলেও বুঝতে না পারে। মাফিয়া গার্লের একের পর এক মিথ্যার জন্য রাফির মনে যে সন্দেহ দানা বেঁধেছে তাই এত সহজে দূর হবার নয়। আর এমনও হতে পারে রাভি এবং পিকাচুকে ব্যবহার করে নিউক্লিয়ার স্যাটেলাইট এবং সাবমেরিনের দখল নিতে চেয়ে মাফিয়া গার্ড। অসম্ভব কিছুই নয়, হতেই পারে। এত বড় দুর্ঘটনা ঘটে গেল অথচ কেউই জানে না, এটা তো অসম্ভব। না, এসব ভাবলে চলবে না। মাফিয়া গার্ডের কথায় ভুললে চলবে না, নিজের কাজে ফোকাস দিতে হবে। রাফি আবার মনিটরের দিকে তাকালো। পিৎজার ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে ডেলিভারি বয় পৌঁছে গেছে ঠিকানায়। বাসায় গেটে ওয়েট করছে। পিকাচু বাসাটির বিপরীতে থাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে শো করতেছে ডেলিভারি বয়ের বাসার দরজার কার সাথে যেন কথা বলছে। রাফি এক চোখ চেপে আর এক চোখ চাপ দিয়ে মনিটরের দিকে তাকিয়ে দেখতে লাগলো ডেলিভারি বয়কে। ক্যামেরার পজিশন আর দূরত্বের কারণে ডেলিভারি বয়ের পিছনটা দেখা যাচ্ছে শুধু, আর দরজায় কে কথা বলছে এটাও দেখা যাচ্ছে না। রাফির টার্গেট প্যাকেটগুলো শুধু কোনোভাবে ভিতরে যাক, বাকিটা পরে দেখা যাবে। কিছুক্ষণ পর ডেলিভারি বয়কে দেখে বের হয়ে আসতে দেখা গেল। রাফি খুব মনোযোগ সহকারে ডেলিভারি বয়ের হাতার ব্যাগের দিকে তাকিয়ে থাকলো। প্যাকেটগুলো কি আদৌ ভেতরে গেল নাকি প্যাকেটগুলো ব্যাগের সাথেই ফেরত নিয়ে এলো ডেলিভারি বয়? পিকাচু, ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যাগে থাকা মোবাইলটি নেটওয়ার্ক ট্র্যাক করো, সেটা মুভ করছে নাকি এক জায়গায় স্থির আছে। সেটটি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নয়, যে কারণে মুহূর্তের ভেতর জিপিএস পিন পয়েন্ট লোকেশন ধরা সম্ভব নয়। তবে 10 সেকেন্ডের ভেতর ট্রেস করে ফেলা যাবে নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে। রাফি যেন 10 সেকেন্ডও ধৈর্য ধরতে পারছে না, অস্থিরতায় কপালে ঘাম জমিয়ে ফেলেছে। এছাড়া মাফিয়া গার্ল যদি টের পায় রাফির সিক্রেট অপারেশন, তাহলে সব শেষ। পিকাচু, ডেলিভারি বয়ের ব্যাগের ভিজুয়াল মেজারমেন্ট নিয়ে বলো যে ব্যাগটা খালি না ভরা, মানে বাড়িতে আসার আগে এবং বাড়ি থেকে বের হবার পর ব্যাগের ওজনের কোনো তারতম্য হয়েছে কিনা। স্ক্যানিং, কম্পেয়ারিং।
ভিজুয়াল মেজারমেন্ট বলছে 86% সম্ভাবনা আছে বাসা থেকে বের হওয়ার পর ব্যাগের ওজন 950 গ্রাম কমার। এদিকে পিকাচুর নেটওয়ার্কিং স্ক্যানিং ও কমপ্লিট হলে ফোনের লোকেশন বাড়ির ভিতর শো করছে। দুইটা কনফার্মেশন পজিটিভ হওয়ার রাফি ব্যাপক স্বস্তি পেল। তাহলে কি তো বাড়িতেই আছে? থাকলে তো ভালোই হবে, একসাথে সবাইকে পরবর্তী পদক্ষেপগুলো বুঝিয়ে বলতে পারবে। রাফি এতটা বেশি শঙ্কায় আছে যে যদি মাফিয়া কাল কাজ করতে রাফি রাজি না হয়, তাহলে পরিবার জিম্মি করে রাজ আদায় করে নেওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এতদিনের অভিজ্ঞতা বলে মাফিয়া গার্ল যা চেয়েছে তা কোনো না কোনোভাবে সফল করেই ছেড়েছে। পরিবার রাফির সবচেয়ে বড় দুর্বলতা, তাই পরিবারকে বিপদের মুখে রেখে রাফি একদণ্ড শান্তিতে থাকতে পারবে না। কিন্তু পরিবারকে উদ্ধার করে রাখবে কোথায় রাফি? আর মাফিয়া গার্ল যখন জানতে পারবে বাবা মা আর তোয়া হাতের মুঠোয় নেই, তখন তো রাফিকে এই ঘরের ভিতরেই ধুইয়ে দেওয়ার নির্দেশনা দিতে পারে ওই দুই বডি বিল্ডারকে। তাই ওইদিকে মা বাবা আর তোহাকে বের করে আনার পাশাপাশি রাফিকে ওই ডেরা থেকে পালাতে হবে। অন্যদিকে পিকাচু এখন পুরোপুরিভাবে তৈরি, কিন্তু নলেজ হ্যান্ড কমপ্লিট না করে পিকাচুকে এইভাবে এই সার্ভারে ফেলে রেখে এখান থেকে পালানো ওই বুদ্ধিমানের কাজ হবে না। কোনোভাবে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করে দিলেই পিকাচু বন্দি হয়ে যাবে এই সার্ভারে। তাই পিকাচুর জন্য সিলেক্ট করা স্যাটেলাইটটি অ্যান্টেনার বেঞ্চে রেখে আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে রাফিকে। টাস্ক অনেকগুলো, কিন্তু কাজগুলো করতে হবে পরিকল্পিত উপায়ে, যাতে করে কোনো ভুল না হয়। এদিকে রাফির মনে পড়ে ভয়ঙ্কর তুষারপাতের কথা। এভাবে তুষারপাত হতে থাকলে খুব দ্রুত এখান থেকে পালানো সম্ভব হবে বলে মনে হয় না। ইয়া আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমায়? রাফি মনে মনে উপরের দিকে তাকিয়ে বলতে থাকে। পিকাচু ফ্রেঞ্চ ফ্রাইড প্যাকেটে থাকা মোবাইলটার লোকেশন এখন কোথায় শো করছে? পিকাচু মনিটরে একটা গ্রিন পয়েন্ট দিয়ে শো করছে ফোনের লোকেশনটা। রাফি চোখটা বন্ধ করে ঘরের ভিতরের রুমগুলো কোথায় কেমন তা মনে মনে করতে লাগলো। পিকাচু, ঘরের ব্লু প্রিন্ট তৈরি করো। পিকা পিকা। পিকাচু ঘরটার স্যাটেলাইট ইমেজ নিয়ে ঘরের পিলার আর বাইরের দেয়াল সহ সদর দরজার লোকেশন ইন্ডিকেট করে ঘরটার একটা প্রাইমারি ব্লুপ্রিন্ট তৈরি করে দিল। রাফি পরবর্তীতে নিজের স্মৃতিশক্তি ব্যবহার করে ঘরের ভিতরের রুম, আসবাবপত্র ও অন্যান্য স্থাপনা ব্লুপ্রিন্টে বসিয়ে দিল। ব্লুপ্রিন্ট কমপ্লিট হলে রাফি দেখতে পায় মোবাইলের লোকেশনটা ডাইনিং টেবিলের উপর শো করছে। এখনও ডাইনিং টেবিলে খাবারগুলো থাকা মানে হয় তুহা ঘরে নেই, আর না হলে অন্য কাজে ব্যস্ত। পিৎজা ফেলে রাখার মেয়ে তুহা নয়। আই ক্যান অ্যাক্সেস দ্য মাইক্রোফোন ইফ ইউ ওয়ান্ট। রাফি কেমন যেন ধাক্কা খায়। পিকাচু মাইক্রোফোন অ্যাক্সেস করতে পারবে না মানে? ফোনে কোনো কল না দিয়ে বা রিসিভ না করিয়ে তুমি ফোনের মাইক্রোফোন দিয়ে আড়ি পাততে পারবে? অ্যাফার্মেটিভ। রাফি পুরো শকড হয়ে যায়, তবে অন্য কিছু ভাবার আগে মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে ঘরের ভিতর কী হচ্ছে সেটা শোনা বেশি জরুরি মনে করলো রাফি। শোনা তাহলে, ভেতরে কি শোনা যাচ্ছে? সফটওয়্যার কন্ট্রোল ওভাররাইড অ্যাক্সেসিং মাইক্রোফোন। ইউজ হেডফোন ফর বেটার লিস্টেনিং। রাফি হেডফোন তুলে নেয় কানে। পিকাচু সাউন্ড অ্যাডজাস্ট করে শোনাতে থাকে রাফিকে। দুইজন ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে, যাদের কারো ভয়েসে চেনে না রাফি। ম্যাডাম পিৎজা অর্ডার করেছে, অথচ ম্যাডাম তো বাড়িতে নেই। হয়তো রাস্তায় আসতেছে, বাসায় এসে পিৎজা খাবে হয়তো, তাই অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ রাফি একটা পরিচিত গলা শুনতে পায়। রাফির মা কথা বললেন। হয়েছে হয়েছে, এত গবেষণা করতে হবে না। বৌমা ছাড়া আর কে পিৎজা পাঠাবে এখানে? রাফিও তো দেশে নেই যে বলবো রাফি পাঠিয়েছে। রাফি বুঝতে পারে হয়তো বডিগার্ড সহ মা বাবা ঘরের ভিতরে আছে, আর তুহা এখনো বাপের বাড়ি থেকে ফেরেনি। সবার গলার আওয়াজ হিসেব করে পিকাচু একটা এস্টিমেশন করে যে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, কেক সবার সামনে খুব কাছাকাছি রেঞ্জে রাখা। সবার সামনে থাকলে তো আর রাবির পক্ষে ফোন দিয়ে কারোর সাথে কথা বলা সম্ভব না। আর হঠাৎ করেই যদি একটা খাবারের প্যাকেট থেকে ফোনের রিং শোনা যায়, তাহলে অবাক হওয়ার থেকে বেশি আতঙ্কিত হবার সম্ভাবনাই বেশি। আচ্ছা, শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা বলা উচিত। মাফিয়া গার্ড হয়তো তাদের নাম্বারে কোনো সমস্যা করবে না। এমনটা হতে হতে শ্বশুরের নাম্বারে কল ঢোকায় রাফি। নাম্বারে আনরিচেবল শো করছে। রাফি আরেকবার কল দিবে এমন সময় মাফিয়া গার্ডকে ফোন করে। কি হচ্ছে এসব? কি হবে? কাকে ফোন দিচ্ছ তুমি? আমার শ্বশুর অসুস্থ, তার খোঁজ দিতে ফোন দিচ্ছি।
আর তাছাড়া আমার ওয়াইফও ওখানে আছে, কথা বলা উচিত। কথা বলা উচিত। রাফি, তোমার ফ্যামিলি সেভ আছে, কিন্তু তুমি যদি ওই সাবমেরিন আর স্যাটেলাইট উদ্ধার না করো তাহলে এই পৃথিবী আর সেফ থাকবে না। পৃথিবীকে নিয়ে চিন্তা করার জন্য অনেকে আছে, তবে আমার পরিবার নিয়ে চিন্তা করার জন্য আমি ছাড়া আর কেউ নাই। পৃথিবী অপেক্ষা করবে, তবে আমার পরিবার নয়। ফোনটা যদি আপনার কারণে আনরিচেবল হয়ে থাকে তাহলে দয়া করে ওপেন করে দিন, আমি তাদের সাথে কথা বলবো। তাদের ফোন এমনিতেই বন্ধ হয়ে আছে, তুমি চাইলে চেক করে নিতে পারো। রাফি মাফিয়া গার্ডের সাথে লাইনে থাকা অবস্থায় পিকাচুকে কমান্ড দিল যেন শ্বশুরবাড়ির সব নাম্বার ক্রস চেক করে যে আসলে নাম্বারগুলো বন্ধ কিনা। পিকাচু স্ক্রিনে শো করে স্ক্যানিং। আপনার আসল উদ্দেশ্যটা কি? এসব করে কি হাসিল করতে চাচ্ছেন? হাসিল হলেই দেখতে পাবে। রাফি আর কথা না পেছিয়ে ফোন রেখে দিল। মাফিয়া গার্ডের ঘোরানো পেছানো কথাগুলো আর ভাল লাগছে না রাফির। অন্যদিকে পিকাচু শো করে আসলে রাফির শ্বশুরবাড়ির সব নাম্বারগুলো বন্ধ আছে। হলো না শ্বশুরের ওসিলায় তোহার সাথে কথা বলা। এত কিছু সামলাবে কিভাবে রাফি? মাথা গরম করলে কোনো ফল বের হবে না জেনে মাথাটা ঠান্ডা করে ভাবতে থাকে রাফি। সর্বপ্রথমে রাফি তার মা বাবা অথবা তোহার সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু ফোন ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছে, তাই কথা বলা এখন সময়ের ব্যাপার। তাই রাফি মাইক্রোফোনে কথোপকথনে ভয়েস আইডেন্টিফিকেশনের নির্দেশ দেয় আর বডিগার্ড দুইজনে ভয়েসকে ডেঞ্জার মার্ক করে এবং মহিলার আওয়াজকে সেফ মার্ক করতে বলে। পিকাচু আর দুইটা আলাদা আলাদা ভয়েস আইডেন্টিফাই করে আর ততক্ষণে রাফি হেডফোন ভয়েসগুলো শোনে। খুব হালকা শোনালেও রাফি তার বাবার গলা ঠিকই চিনতে পারে। অন্যটা তিনজনে একজন বডিগার্ডের ভয়েস হবে, তাই পিকাচু রাফির কমান্ড হিসেবে। পিকাচু যেহেতু ভোকাল টোন শুনে পসিবল ডিস্টেন্সের এস্টিমেশন করতে পারে, সেহেতু সেফ ভয়েস কাছাকাছি ও ডেঞ্জার ভয়েস দূরে থাকলে রাফিকে অ্যালার্ট করবে। বাবা মায়ের কথার সাথে কথা যাই হোক, মূল উদ্দেশ্য তো তাদেরকে এখান থেকে বের করে নেওয়া, আর সেটা করতে হলে প্রথমে বডিগার্ড আর তারপর মাফিয়া গার্লকে স্যাটেলাইট আর সিসিটিভি ফুটেজ থেকে ব্লাইন্ড করতে হবে। পিকাচু, মাফিয়া গার্ল যে স্যাটেলাইট ব্যবহার করছে তার ব্লাইন্ড স্পট টাইমিং কতক্ষণ সেটা ক্যালকুলেশন করে জানাও। পিকা পিকা ক্যালকুলেটিং দ্য টাইম অফ স্যাটেলাইট অরবিটিং ব্লাইন্ড স্পট 45 মিনিটস ব্লাইন্ড স্পট টাইমিং ফাউন্ড। অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময়ে মাফিয়া গার্লের স্যাটেলাইট সার্ভেইলেন্স 45 মিনিটের জন্য অন্ধ বা অকার্যকর হয়ে থাকে। আর রাফিকে ওই 45 মিনিটের ভেতরে বাবা মাকে বের করে আনতে হবে ওই বাসা থেকে। বাবা মাকে বের করার পর যখন মাফিয়া গার্ল জানবে যে বাবা মা আর সেফ হাউসে নেই, তখনই হয়তো সে ওই দুই বডি বিল্ডারকে পাঠিয়ে দেবে রাফিকে জব্দ করতে। তাই মাফিয়া গার্লের ব্লাইন্ড টাইমের ভেতর বাবা মায়ের পাশাপাশি রাফিকেও পাঠাতে হবে। পিকাচুর কারণেই যেহেতু রাফি আটকে আছে, সেহেতু আগে পিকাচুর একটা ব্যবস্থা করা বেশি জরুরি। তাই পিকাচুর জন্য বাছাই করা স্যাটেলাইটের বর্তমান অবস্থান জানতে চায় রাফি। পিকাচু, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ইয়োর মেমোরি অপশন নাম্বার 32, দ্য স্যাটেলাইট? ক্যালকুলেটিং 10 আওয়ার্স টু কন্ট্যাক্ট। রাফি ভাবে যে 10 ঘন্টা পর পিকাচু স্যাটেলাইটে আপলোড হয়ে গেলে রাফিকে আর এই সার্ভারে মায়া না করলেও চলবে। তখন বিনা চিন্তায় পালাতে হবে রাফিকে। কিন্তু রাফি পালিয়ে যাবেই বা কোথায়? এই দেশের কিছুই তো চেনে না রাফি। তারপর যে পরিমাণ তুষারপাত শুরু হয়েছে তাতে পালিয়ে বাজা তো এক প্রকার অসম্ভব। পিকাচু, আবহাওয়ার পূর্বাভাসের আপডেট নাও। এই ঘন তুষারপাত কখন বন্ধ হতে পারে? অ্যাক্সেসিং ওয়েদার, স্যাটেলাইট ইমেজিং, আপডেট ওয়েদার রিপোর্ট। রাফি দেখতে পায় এই তুষারপাত শেষ হতে কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা লাগবে। অর্থাৎ আগামী 48 ঘন্টার ভিতরে আর পালানো হচ্ছে না রাফির। একদিক দিয়ে ভালোই হলো, পিকাচু আপলোড হওয়ার পর বেশ সময় পাওয়া যাবে পিকাচুর নলেজ হাউন্টিংয়ের জন্য। তাছাড়া পালানো প্ল্যানটিকেও আর পাকাপোক্ত করা যাবে। নিজের কথা বাদ না হয় বাদই দিল রাফি। বাবা মাকেও ওখান থেকে বের করে নিয়ে কোথায় রাখবে রাফি? রাফি পরিচিত যে কোনো জায়গায় বিপদে ঘটতে পারে, তা অন্য কোথায় ব্যবস্থা করতে হবে। রাকিবকে ফোন দিয়ে সাজেশন নেওয়া উচিত হবে কি? মনে মনে আকাশ পাতাল ভাবনায় বসে পড়ে রাফি। তাছাড়া এসবে প্রচুর টাকা খরচ হবে, যা এই মুহূর্তে রাফির হাতে নেই। আর রাফির বাবা মা যদি তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তো মাফিয়া গার্ল বুঝে যাবে। কারো কাছে টাকা চাইলেও বা পাওয়া যাবে কিনা তাই ভাবতে থাকে রাফি।
এই পুরোটা সময় পিকাচুর কথা হয়তো ভুলেই গিয়েছিল রাফি। গতানুগতিক চিন্তা করতে করতে যখন রাফির মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, তখন পিকাচু নোটিফিকেশন দেয়। সন্ধ্যা 6:54 থেকে মাফিয়া গার্লের স্যাটেলাইট ব্লাইন্ড স্পট শুরু হয় আর শেষ হয় সন্ধ্যা 7:39। অন্য সব বাদ দিয়ে রাফি তার প্রয়োজন নিয়ে বসে পড়ে পিকাচুর সামনে। পিকাচু, আমার টাকার দরকার, প্রচুর টাকার দরকার। ফিডিং মানি, ক্যালকুলেটিং। আই ক্যান কন্ট্রোল মোস্ট অফ দ্য ডিজিটাল মানি অফ দ্য ওয়ার্ল্ড। না, সবার টাকা আমার প্রয়োজন নেই, আর অন্যের টাকায় বড়লোক হতেও চাই না। এই বিপদ থেকে বাঁচতে আমার টাকার প্রয়োজন। এমন টাকা খুঁজে বের করো যে টাকা খোয়ালে কেউ খোঁজ করবে না। অ্যাক্সেসিং পাবলিক রেকর্ড, গ্যাদারিং অ্যাকাউন্ট ইনফো, ক্যালকুলেটিং। ইউ ক্যান স্টিল বি আ বিলিয়নার। পিকাচু, কি করেছো তুমি? মানুষ মারা যায়, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট কখনো ক্লোজ হয় না। যদি অ্যাকাউন্ট হোল্ডারের নমনীয় সহ কোনো দাবিদার না থাকে, তাহলে সেই টাকা ব্যাংকেই পড়ে থাকে। পিকাচু শুধু এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে যেটা পাবলিক রেকর্ডে মৃত ঘোষিত হয়েছে, এমনকি কোনো দাবিদারও বেঁচে নেই। রাফি ভেবে দেখলো এমন অ্যাকাউন্টের টাকা নেওয়া ঠিক হবে না। এতকাল ধরে মাফিয়া বয় একটা মাইটি ইমেজ ছিল হোয়াইট হ্যাটসদের কাছে, শেষমেশ কিনা টাকা চুরি করে শুরু করলো রাফি। ইউ ক্যান হ্যাভ ইট অর নট, ইজ আপ টু ইউ, টেক ইট অর লিভ ইট। রাফি জানে যে তাকে সততার চরম মূল্য দিতে হবে, কারণ যদি মাফিয়া গেল রাফির বাবা মা আর তোহাকে বন্দি করে ওই নিউক্লিয়ার সাবমেরিন ও স্যাটেলাইট দখল করে নিয়ে নিতে বলে, তাহলে রাফির হাতে আর কোনো অপশনই থাকবে না। কিন্তু হঠাৎ করেই কিছু একটা মাথায় এলো রাফির। ওয়েট, নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস চুরি গেছে? সেটা নিশ্চয়ই অ্যাক্টিভ ছিল না। অ্যাক্টিভেশন ডিভাইস অ্যাক্টিভ করতে নিউক্লিয়ার লঞ্চ কোডের দরকার পড়বে। অথেন্টিক লঞ্চ কোড ছাড়া না অ্যাক্টিভেশন ডিভাইস কোনো কাজে দেবে না। আর না ওই নিউক্লিয়ার বোমা। লঞ্চ কোডের কোনো কথা তো উল্লেখ করলো না মাফিয়া গার্ল। রাফির কাছে এখন পুরো ব্যাপারটা একটা সাজানো নাটক মনে হতে লাগলো, আর কোনো বড়সড় প্ল্যানের জালে নিজেকে ফাঁসাতে দেখলো। না, যে কোনো মূল্যে হোক বাবা মা আর তোহাকে মাফিয়া গার্লের থাবা থেকে বাঁচাতেই হবে, আর সাথে পিকাচুকেও দূরে রাখতে হবে মাফিয়া গার্ল থেকে। পিকাচু, আমার দেশে এমন পড়ে থাকা অ্যাকাউন্ট থেকে কত টাকা বের করা সম্ভব? ক্যালকুলেটিং। রাফি স্ক্রিনে 10 সংখ্যার একটা অ্যামাউন্ট দেখতে পায়। কি, এত টাকা বেওয়ারিশভাবে ঘুরে বেড়াচ্ছে? আমি চাইলেই এই টাকা নিজের করে নিতে পারবো? অ্যাফার্মেটিভ। এত টাকা দরকার নেই আমার। বাবা মা আর তোহাকে সরিয়ে কোনো নিরাপদ জায়গায় রাখতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করব। ইয়োর উইশ ইজ মাই কমান্ড। পিকাচু, বাবা মা এবং তোহাকে রাখার মতো ব্যবস্থা, সেফ হাউসের ব্যবস্থা করতে পারবে কি মাফিয়া গার্লের রাডারের বাইরে? There is a lots of ways, but none of them are recommended. আমার একটা সেফ হাউস লাগবে যেখানে আমার ফ্যামিলির নিরাপদ থাকবে, মাফিয়া গার্লের নজরের বাইরে। এতটুকুই, আর কোনো অতিরিক্ততা চাই না। তুমি কি তাদেরকে তোমার কাছে আনতে চাও? পিকাচু, তোমার হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? আর তাদেরকে আমার কাছে এনে কোথায় রাখবো? পিকাচু অ্যাক্টিভেট হওয়ার পর থেকে এখন পর্যন্ত টোটাল অ্যাক্টিভিটিসের 70% ছিল ফ্যামিলি রিলেটেড। পিকাচুর ক্যালকুলেশন বলে যদি তোমার ফ্যামিলি তোমার আশেপাশে থাকে তাহলে তোমার স্ট্রেস লেভেল 80% কমে যাবে এবং অন্যান্য কাজের ফোকাস 56% বাড়তে পারে। রাফি পিকাচুর অ্যানালাইসিস দেখে হতভম্ব হয়ে গেল। হিউম্যান ইমোশন এবং অ্যাটাচমেন্টকে গতানুগতিক রূপে প্রেজেন্টেশনের আগে কখনো দেখেনি রাফি। পিকাচুর আনফিনিশড কোডিং হয়তো রাফি করেছিল, কিন্তু সাইবার ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষের বিহেভিয়ার অ্যানালাইসিস করে পিকাচু এক একটি নতুন উপভাষার তৈরি করেছে প্রতিনিয়ত। এখনও অনেক কিছুই জানা বাকি পিকাচু সম্পর্কে। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু বাবা মা আর তোহাকে কিভাবে আমার কাছে নিয়ে আসবো? তাদের পাসপোর্ট থাকলেও এই দেশের ভিসা তো নেই, তাহলে কিভাবে আসবে তারা? তারা যদি প্ল্যান মাফিক চলে তাহলে আমি তাদের এই লোকেশন পর্যন্ত নিয়ে আসতে পারবো। পিকাচু মনিটরে একটা জিপিএস লোকেশন শো করে, যা আসলে পৃথিবীর বৃহত্তম দেশে একটা শহরের পয়েন্ট করে আছে। ওখানে কি আছে? ওখানে আমার পরিবার নিরাপদ থাকবে কিভাবে? ওটা একটা পরিত্যক্ত আর্মি বেস, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে তৎকালীন সময়কার এক অত্যাধুনিক ব্যাংকার রয়েছে। সেখানে তুমি এবং তোমার পরিবার সম্পূর্ণ নিরাপদে থাকবে। কিন্তু তুমি তাদেরকে এখানে আনবে কিভাবে পিকাচু?
অ্যাক্সেসিং গ্লোবাল সেফ হাউস ডাটা। তোমার বাবা মা যে বাড়িতে আছেন তার কাছাকাছি একটা বেসরকারি আন্তর্জাতিক ডাটা সংস্থার জোনাল হেড অফিস রয়েছে, যেটা আসলে একটি দেশের গুপ্তচরদের সেফ হাউস। আমি তোমার বাবা মা এবং তোহাকে আন্তর্জাতিক মামলার সাক্ষী দেখিয়ে এই সেফ হাউসে ঢোকার ব্যবস্থা করে দিতে পারি। পরবর্তীতে প্রোটোকল অনুযায়ী এই সেফ হাউসই তোমার বাবা মা এবং তোহার ডুপ্লিকেট পাসপোর্ট ভিসা বানিয়ে তাদের এই বৃহত্তম দেশে ডিপোর্ট করার ব্যবস্থা করে দেবে। রাফির কিছুটা সম্মানে লাগে। শেষ পর্যন্ত বাবা মা আর তোহাকে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে আসতে হবে। যা করেছে তা তো সব রাফি করেছে। রাফির পরিবার তো কোনো কিছুতেই জড়িত নেই। আর তাছাড়া কিছুদিন পর ট্রান্সপোর্টসের নতুন রিপোর্ট অনুসারে রাফি হয়তো নির্দোষ ঘোষণা করে দিবে কোর্ট। এমন অবস্থায় অন্যের টাকা চুরি করে নিজের পরিবারকে আরও বেশি ছোট করে লুকিয়ে তাদেরকে এই বন্দি জীবন উপহার দিতে পারবে না রাফি। পিকাচু, প্ল্যান ভালো, তবে আমার এই দেশে স্থায়ীভাবে বসবাস করার কোনো ইচ্ছা নেই। এখন সমস্যার কারণে আছি। সমস্যা না থাকলে আমি আমার দেশে ফিরে যাব। বাবা মা এবং তোহাকে দেশ থেকে ওই প্রসেসে নিয়ে আসার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। আচ্ছা, বাবা মাকে গ্রামের বাড়ি রেখে আসার ব্যবস্থা করলে কেমন হবে? এত প্রযুক্তির কালো থাবাও নেই, আর বাপদাদার ভিটা চেয়ারম্যান বাড়ি হিসেবে সারা গ্রামে পরিচিত। সেখানে আইন আর সমাজের মাথা বলা হয় ওই চেয়ারম্যান বাড়ি। সেখানে কোনো ঝামেলা করার ক্ষমতা মাফিয়া গালের হওয়ার কথা নয়। এছাড়াও আর কোনো আইনি সমস্যা করতে যাবে না কেউ। রাফির কাছে নিজের মা বাবা আর তোহাকে দেশে বাইরে নিয়ে আসা থেকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া বেশি নিরাপদ মনে হতে লাগলো। পিকাচু, মা বাবার কাছে থাকা ফোনের আপডেট জানাও। স্ক্যানিং। পিকাচু মনিটরে মোবাইলে ফোনের বর্তমান লোকেশনটা পিন পয়েন্ট করে দেখলো, যা রান্নাঘরের কোনো এক সেলফে শো করছে। পিকাচু, মাইক্রোফোন স্ক্যান করে দেখো আশেপাশে কেউ আছে কিনা। কারণ রাফি জানে যে ঘরের ভিতর তার মা এর ফেভারিট প্লেস হলো রান্নাঘর। আর কিছু হোক আর না হোক, মা ঘোরাঘুরির রান্নাঘরের দিকেই থাকে। আর বডিগার্ডদের যদি মা রান্না করেও খাওয়ায়, তবুও তাদের কখনো রান্নাঘরে আশেপাশে ঘেঁচতেও দেবে না। এটা মায়ের মসজিদ বলা যায়। পিকাচু কিছু আওয়াজ ডিফেক্ট করেছে, যা রান্নাঘরের ভেতর থেকে আসছে। রাফি বুঝতে পারে মা হয়তো কিছু রান্না করছে। পিকাচু, তুমি কি মোবাইলটাতে আমার ভয়েস বাইপাস করে দিতে পারবে? রান্নাঘরের ভেতরে যেন মিনিমাম সাউন্ডে আমার ভয়েস শোনা যায়। সম্ভব? ডিফিকাল্ট, বাট ইজ নট ইম্পসিবল। চেকিং মিনিমাম ডিস্টেন্স। স্পিকার অ্যাডজাস্ট। নাও ইউ ক্যান টেলক। মা, ও মা। ঘরের অন্যান্য আওয়াজ বন্ধ হয়ে গেছে। উই গট হার অ্যাটেনশন। কিছুক্ষণ চুপচাপ নীরবতা, কোনো সারা শব্দ না পেয়ে রাফি আবার বলতে থাকে, মা, আমি ফাস্টফুড প্যাকেটের ভেতর। তোমার রাফি। পিকাচু মাইক্রোফোনে শুনে কে যেন কচমচ করে কাগজের প্যাকেট ছিঁড়ছে। রাফি অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই মুহূর্তেরই জন্য। বারবার ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে, যেন মা হয়, যেন মা হয়, যেন মা হয়। বলতে বলতে কচমচ আওয়াজ বন্ধ হয়, আর ওপাশ থেকে কণ্ঠটা ভেসে আসে। হ্যালো, কে? ততক্ষণে পিকাচু স্পিকারের সাউন্ডটা অ্যাডজাস্ট করে দিয়েছে। মা, আমি রাফি। সাবধানে, কেউ যেন না দেখে তোমাকে ফোনে কথা বলতে। কেন, কি হয়েছে? মা, এখন যা বলছি সেটা শোনো। কেমন আছি, কিভাবে আছি, কোথায় আছি তা পরে বলছি। এখন এমন এক জায়গায় গিয়ে কথা বলো যেখান থেকে কেউ তোমার কথা শুনতে বা তোমাকে কথা বলতে দেখবে না। আর হ্যাঁ, কেউ যেন তোমার হাতে ফোন না দেখে। আচ্ছা, লাইনে থাক। বলে চুপ হয়ে গেলেন মা। পিকাচু মনিটর শো করে মা রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে যাচ্ছেন। হ্যাঁ বল, কি হয়েছে? এত লুকোচুরি করছিস কেন? আর আলু ভাজার ভেতরে তুই কি করছিস? তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। এখন এত প্রশ্ন না করে আমার প্রশ্নের জবাব দাও। বডিগার্ডগুলো কোথায়? বাইরের গার্ড হাউসে থাকতে পারে। একজন আছে হয়তো ঘরের বাইরে। কেন, কি হয়েছে? সবসময় কি এভাবে গার্ড হাউসে থাকে নাকি বাসার ভেতরেও আসে? আসে তো, নাস্তা করতে আসে আর খাওয়ার সময় আসে। ভালো ছেলে সব, ভদ্র। আর তোমার বৌমা কোথায়? আজ তো আসার কথা ছিল। পিৎজা দেখে ভেবেছিলাম হয়তো এখনই আসবে, কিন্তু এলো না তো। আর পিৎজা কি তুই পাঠিয়েছিস? তোমাদের সাথে কথা বলার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না তো। তাহলে তোহা আজ আসবে? আজ না এলেও কাল ঠিকই চলে আসবে। ও যাওয়ার সময় বলেছিল আজকালকের ভিতরে চলে আসবে। তাহলে তো খুবই ভালো। তোমাদের আর শহর লুকিয়ে থাকতে হবে না।
গ্রামের বাড়ি যাওয়ার জন্য তৈরি হও। এই বুড়ো বয়সে আর কত ছোটাছুটি করাবি রে? এখন আবার গ্রামের বাড়ি? তোর বাবা তো মহা খুশি হবে গ্রামের কথা শুনে। আপাতত বাবার সাথে গ্রামে যেয়ে কয়েকদিন ঘুরে আসো, ততদিনে এই দিকটা সামনে নিব আমি। মোবাইলটা কাছাকাছি রেখো, কথা বলতে ইচ্ছে হলে লাস্ট নাম্বার ডায়াল করলেই হবে, আর কোনোভাবে বডিগার্ডরা যেন না জানে। ঠিক আছে ঠিক আছে। তোমার ভালো ছেলে বডিগার্ডগুলো কি করে সন্ধ্যার দিকে? ওরে বাবা, সন্ধ্যায় তো পুরো মিলিটারি স্টাইলে টহল চলে, সারা বাড়ির আঙিনা চষে বেড়ায় 3 জন মিলে। তখন কেউ ঘরের ভেতর আসে না? 3 জনই বাইরে থাকে? তাই তো দেখি, বাইরে ঘোরাঘুরি করতে থাকে ঘন্টাখানেক, তারপর খেতে আসে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আবারও বলছি, ফোনটা সাবধানে রেখো, বডিগার্ড থেকে দূরে। আমার তো কোনো প্রশ্নের উত্তরই দিলি না। এটা তো বল যে তুই ভালো আছিস কিনা। আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আছি ভালোই, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। সবকিছু রেডি করে রেখো, যত দ্রুত সম্ভব তোমাদের ওই বাসা থেকে বের করে গ্রামের বাড়ি নেওয়ার ব্যবস্থা করব। ভালো থেকো। তুইও ভালো থাক বাবা, জলদি ফিরে আয় মায়ের কাছে। আরে মা কাঁদে কেন? আমি ফিরে আসবো তো, সব ঠিক করার সময় তো দাও। রাখছি মা। ওপাশ থেকে রাফির মা ফোনটা রেখে দিল। পিকাচুর নিয়ন্ত্রণে মাইক্রোফোন দেখায়। রাফি তখনও মায়ের ফুপিয়ে কান্নার আওয়াজটা শুনতে পায়। রাফির বুকটা মোচড় দিয়ে ওঠে। মায়ের কষ্ট দেখতে পারে না সে মোটেই। পিকাচু, দেশের লোকাল টাইমের সাথে ম্যাচ করো। আগামীকাল বাবা মাকে বের করার ব্যবস্থা করতে হবে। টাইম কাউন্ট করা শুরু করো। আগামীকালকে মাফিয়া গার্লের স্যাটেলাইট ব্লাইন্ড টাইমে বের করে গ্রামে পাঠিয়ে দেব সরাসরি। ইউর ফরগেট টু মেনশন তোহা। তোহার জন্যই আগামীকাল সিলেক্ট করা, না হলে আজই বের করে নিয়ে আসতাম বাবা মাকে। Countdown start. -30 hours and 23 minutes for next day. Satellite blind spots. রাভি হিসেব করে দেখে আগামী 8 ঘন্টার ভিতর পিকাচু তার নিজের ট্যাকটিক্যাল স্যাটেলাইট আপলোড হওয়ার শুরু করবে। তারপর তার রাফির এই সেফ হাউস থেকে বের হওয়া নিয়ে কোনো কিছুটান থাকবে না। ব্লাইন্ড স্পট টাইমে গার্ডদের অ্যাক্টিভিটিস ম্যাক্সিমাম থাকে, তাই বাড়ির সামনে বা ভেতরে একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে দিতে পারলে গার্ডদের অ্যাটেনশন টেনে নিয়েও আসা যাবে, আর ওই ফাঁকে বাবা মাকে বের করে নিয়ে আসা যাবে। তখন পিকাচু ক্যামেরা গ্লেজ করে দিতে পারবে। রাফি ফোনটা দেয় রাকিবকে। রকিব, তোদের ক্লাবের গ্যাংটা কি এখনো আছে? আছে মানে পুরো তরতাজা, কি লাগবে বল। আগামীকাল সন্ধ্যা 7টার পর তোদের সবাইকে আমি এই ঠিকানায় দেখতে চাই। বলে পিকাচুর মাধ্যমে রাকিবকে একটা জিপিএস লোকেশন পাঠায়, যা ওই সেভ হাউস থেকে মাত্র 5 মিনিট দূরত্বে। সবাইকে নিয়ে ওখানে যাওয়া তো ঝামেলা হয়ে যাবে। 5টা বড় মাইক্রো ভাড়া করবি, আর দেখবি কোনো গাড়িতে যেন জিপিএস সিস্টেম না থাকে। আমি সব খরচপাতি পাঠাচ্ছি। আর হ্যাঁ, কাল লোকেশনে পৌঁছানোর পর আমি না বলা পর্যন্ত কেউ গাড়ি থেকে বের হবি না। তারপর কি করতে হবে? রাফি তখন রাকিবের সাথে মিলে একটা প্ল্যান বানায় বাবা মাকে ওই বাড়ি থেকে বের করার জন্য। ঠিক আছে দোস্ত, তাহলে ওই কথাই রইলো। তোর অ্যাকাউন্ট চেক কর। রাফি কিবোর্ডে হাত চালিয়ে কিছু একটা করলো। কি রে, তুই আমার অ্যাকাউন্টের নাম্বার পেলি কোথায়? আর এত টাকা কার জন্য পাঠিয়েছিস? তোদের সবার জন্য, আর বাবা মাকে গ্রামে পাঠিয়ে দিতে খরচপাতি তো আছেই। কাল ঠিক সময় পৌঁছে যাস। চিন্তা করিস না, যেভাবে প্ল্যান করেছি ওইভাবেই হবে। রাফি ফোন রেখে দেয়। রাকিব আর ক্লাবের সবাই মিলে প্ল্যানটা সহজভাবে খাটাতে পারলে বাবা মাকে বের করে নিয়ে আসা যাবে খুব সহজে। এখন শুধু কালকের অপেক্ষা। রাতের খাওয়া দাওয়া সেরে রাফি নিজের এক্সিট প্ল্যানটা নিয়ে বসে সার্ভের পিছনে লুকিয়ে রাখা ম্যাপটা বের করে আনে। ম্যাপটা বেশ পুরাতন। পিকাচু, আমি স্ক্যানার একটা ম্যাপ দিচ্ছি। ম্যাপটা স্ক্যান করো আর লোকেশনটা এই শহরের ব্লু প্রিন্টে অ্যাড করে নাও। আর স্যাটেলাইট দিয়ে স্ক্যান করে বলো আসলেই এমন কোনো আন্ডারগ্রাউন্ড টানেল আছে কিনা। Scanning map acquired. Accessing satellite images. Blueprint update. Underground tunnel found. রাফি দেখতে পায় পিকাচুর আন্ডারগ্রাউন্ডের ম্যাপটা স্যাটেলাইট ব্লুপ্রিন্ট ম্যাপের সাথে আপডেট করে নিয়েছে, আর স্যাটেলাইট স্ক্যানিংয়ে টানেলের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। রাতটা কেটে যায় সব প্ল্যান সাজাতে সাজাতে। অনেক কিছু করতে হবে, অনেক কিছু করা বাকি। রাতটা কেটে যায় সব প্ল্যান সাজাতে সাজাতে। অনেক কিছুই করতে হবে, অনেক কিছুই করা বাকি। পিকাচু তৈরি হচ্ছে নিজেকে আপলোড করার জন্য।
মনিটরে টাইমার শো করছে আর মাত্র 5 মিনিটের ভিতরে পিকাচুর জন্য সিলেক্টেড স্যাটেলাইটটি অ্যান্টেনা রেঞ্জে প্রবেশ করবে। পিকাচু স্যাটেলাইট স্টেশনের সার্ভার অ্যাক্সেস নিয়ে অপেক্ষা করতে থাকে লং রেঞ্জে থাকা স্যাটেলাইটটার রেঞ্জে আসার। পিকাচু 5 মনিটরের ভিতর পিকাচু আপলোড শুরু করবে। আপলোডিং প্রসেস শেষ না হওয়া পর্যন্ত পিকাচু কোনো কাজই করতে পারবে না। স্যাটেলাইটে আপলোড হওয়ার পর পিকাচুর অ্যাক্সেস করা যাবে। রাফি কিবোর্ডে আঙুল চালায়। শুধুমাত্র অ্যাক্সেস কোড পিকাচুর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট নয়। রাফি অ্যাক্সেস কোডের সাথে আরও কিছু সিকিউরিটি মেজার্স অ্যাড করে দেয় যেন একমাত্র রাফি পিকাচুকে অ্যাক্সেস করতে পারে। অবশেষে পিকাচু অ্যাক্সেস করা শুরু করলো স্যাটেলাইটটিকে। স্যাটেলাইটটি এমনভাবে স্ট্রেংথ মোডে ছিল যে অন্য কোনো স্যাটেলাইট দিয়েও স্যাটেলাইটটিকে অ্যাক্সেস করা সম্ভব ছিল না। পিকাচু স্যাটেলাইটটিকে স্ট্রেংথ মোড থেকে অ্যাক্টিভেট করে এবং কানেক্টিভিটি সেটিংস চেঞ্জ করে দেয় এবং সাথে স্যাটেলাইটটির অরবিটাল স্পিডও ম্যাচ করে নেয়। কিছুক্ষণের ভিতর পিকাচু স্যাটেলাইটটিকে পুরোপুরি নিজের মস্তিষ্কে বানানোর জন্য তৈরি করে ফেলল। রাফি স্ক্রিনে একটি ডায়লগ বক্স দেখতে পায় যেখানে পিকাচু নিজেকে আপলোড করার জন্য রাফির অনুমতি চাইছে। রাফি কিবোর্ডের ইন্টার বাটনটি চেপে পিকাচুকে আপলোড হবার পারমিশন দিয়ে দেয়। রাফি দেখতে পায় পিকাচু তার ডাটা অ্যানালাইসিস আর মাফিয়া গার্লের সার্ভারে জমানো সকল ইনফো স্যাটেলাইটে আপলোড করা শুরু করে। একসাথে প্রচুর ডাটা আপলোড করতে থাকে পিকাচু, আর স্ক্রিনে প্রোগ্রেস শো করতে থাকে 1%, 2%, 3%। রাফি চাইলেও তার বাবা মার সাথে কথা বলে, কিন্তু পিকাচু আপলোডিং টাইমে সব কিছু আনঅ্যাভেলেবল করে রেখেছে। রাফি আন্ডারগ্রাউন্ড ম্যাপটা দেখে নিজের এক্সিট প্ল্যানটা তৈরি করতে লাগলো। বাবা মা বের হয়ে যাওয়ার সাথে সাথেই রাফিকে এই সেফ হাউস ত্যাগ করতে হবে। মাফিয়া গার্ল খুবই রাফিকে জিম্মিও করতে পারে, আর এমন একটা দেশে জিম্মি থাকা মানে রাফিকে একটা জ্যান্ত পুতুল বনে যেতে হবে। সুযোগ থাকতে থাকতে বের হয়ে যাওয়া ভালো। রাফি বেসমেন্ট থেকে বের হয়ে আসে। রাতে ঘুম হয়নি ঠিক, কিন্তু খিদেটা সহ্যের বাইরেই চলে গেছে। রান্নাঘরে বসে নিজের ব্রেকফাস্টটা তৈরি করে চিবাতে থাকে রাফি। মা বাবা আর তোহাকে তো না হয় গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে সেফ রাখতে পারলো, কিন্তু নিজে কোথায় যাবে রাফি? এদেশের কিছুই তো চেনে না রাফি। মাফিয়া গার্লের থেকে তো না হয় বাঁচলো রাফি, কিন্তু এই শহর থেকে কিংবা এই দেশের ভিতরে এমন কেউ নেই যে রাফিকে সাহায্য করবে। খাবার চিবাতে চিবাতে এসব চিন্তা করতে থাকে রাফি। হঠাৎই মনে পড়ল যাওয়ার আগে রুহি রাফিকে একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে গিয়েছিল, যাতে রাফির নাম, পরিচয়, জাতীয়তা সবকিছু পরিবর্তন করা রয়েছে। মনে পড়তেই রাফি দোতলার দিকে নজর দেয়। পাসপোর্টটা নিজের রুমের জ্যাকেটের পকেটে রাখা। রুহি পাসপোর্টটা দেওয়ার পর রাফি সেটা ওর জ্যাকেটের পকেটে রেখে দিয়েছিল, যা এখন রাফির রুমে কোথাও পড়ে আছে। রাফি খাবার চিবোতে চিবোতে রুমে চলে যায়। জ্যাকেটটা খাটের উপরই পড়ে আছে। রাফি জ্যাকেটের পকেটে হাত দিয়ে পাসপোর্টটা পায়। রাফি দরজা দিয়ে উকি মারে যে দুই বডিগার্ডের কেউ রাফিকে ফলো করছে কিনা। কাউকে না দেখতে পেয়ে দরজাটা লক করে দিয়ে রাফি রুমে ফিরে আসে। নিজের ব্যাকপ্যাকটা গোছানোই ছিল। লাগেজ থেকে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাকপ্যাকে ভরে নিল। সবকিছু গোছাতে গিয়ে রাফির নজরে আসে রোহিত দেয়া মিনি কম্পিউটার রিজবারি PI3। কম্পিউটারটা কাজে লাগবে ভেবে রাফি সেটাকেও ব্যাগে ভরে নেয়। সবকিছু গুছিয়ে রুমের কোনায় রেখে আবারও দরজার কাছে গেল রাফি। দরজাটা খুলে দেখতে লাগলো আবারও। কি ব্যাপার, মার্কার জ্যাকের কোনো সার শব্দ নেই যে। রাফি তাদের রুমে গিয়ে দরজায় নক করে। দরজা লক করা, কিন্তু ভিতরে কোনো সার শব্দ নেই। রাফি ভাবতে লাগলো কোথাও যেতে পারে এরা দুইজন। হঠাৎই উপরে আওয়াজ পায় রাফি। তিনতলাতে কিছু একটা হচ্ছে সেটা বুঝতে পারে রাফি। আরে তিনতলাতে তো অস্থায়ীভাবে সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম বানিয়েছিল দুইজনে মাফিয়া গার্লের জন্য। রাফি ভুলেই গিয়েছিল এই বাড়ির সবকিছু সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে, আর সিস্টেম বাইপাস করা ছিল, মানে রাফি তার ব্যাকপ্যাক নিয়ে নিচে নামতে পারবে না। আর মাফিয়া গার্লের ক্যামেরায় তো ধরা পড়বেই, সাথে মার্কার জ্যাক তো আছেই। রাফি ভাবতে পারে না কি করবে। অগত্যা ব্যাগ থেকে শুধু পাসপোর্টটা বের করে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। মিনি কম্পিউটার আর ইউজ করা গেল না। রুম থেকে বের হয়ে উপরে তিনতলায় পৌঁছালো রাফি। গিয়ে দেখে মার্কার জ্যাক দুজনে মিলে সিসিটিভি ক্যামেরার স্ক্রিন রেখে দরজার দিকে সরাসরি রাফির দিকে তাকিয়ে আছে। রুমে মাথা ঢোকাতেই রাফির সাথে দুইজনের চোখাচোখি হয়ে গেল। মার্ক ইংরেজিতে সন্দেহ ভরা চোখে বলল,
কি করছিলে তুমি? কি করব? কিছুই না। অনেকক্ষণ ধরে তোমাদের কোনো সারা শব্দ না পেয়ে তোমাদের খুঁজতে বের হয়েছিলাম। এখন দেখি তোমরা দুজনে এখানে। ঘরের দরজায় উকি দিয়ে দরজা বন্ধ করলে কেন? কি প্ল্যান করছো সত্যি করে বলো। রাফির হার্টবিটটা বেড়ে যায়। এখনই এই দুইজনে চোখ খুলে দিতে না পারলে মাফিয়া গার্লের চোখকে ফাঁকি দিবে একইভাবে। কি আর প্ল্যান করব? কাপড় বদলানোর জন্য দরজা লাগিয়েছিলাম। কাপড় বদলাতে কোনো প্ল্যানের প্রয়োজন পড়ে নাকি? বার্কে জ্যাক দুইজনে চেয়ার ছেড়ে রাফির দিকে এগিয়ে আসতে লাগলো, আর এমনভাবে তাকিয়ে রইল যেন ধরে ফেলেছে রাফির সব চালাকি। রাফি মনে মনে জিকির করতে লাগলো, এই মুহূর্তে ধরা পড়লে সব প্ল্যান মণ্ডল হয়ে যাবে আর মা বাবাকে উদ্ধার করা সম্ভব হবে না। রাফির সামনে এসে মার্ক এবং জ্যাক দুইজনে রাফির দুই কাঁধে হাত রাখে। তারপর দুইজন কপাল কুঁচকে রাফির দিকে তাকিয়ে থাকে, আর রাফি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। দুইজনের সাথে হাতাহাতিতে পেরে উঠবে না রাফি, তাই বিকল্প কিভাবে দুইজনকে আটকানো যায় সেই প্ল্যানে খুঁজতে থাকে রাফি। তুমি কিছুই করছিলে না? কি করব? বললামই তো, কাপড় বদল করলাম। জ্যাক তখন মার্কের দিকে তাকিয়ে অন্য ভাষায় কথা বলা শুরু করলো। মার্ক একইভাবে জ্যাকের কথার জবাব দিতে থাকলো। রাফি কথার মাথা কিছু না বোঝায় একবার মার্কের দিকে আর একবার জ্যাকের দিকে ঘাড় ঘোরাতে লাগলো। রাফি আর নিজেকে ধরে রাখতে পারলো না। কি সমস্যা কি? দুইজনে মিলে কি শুরু করছো? আমাকে এভাবে জেরা করার মানে কি? রাফির আওয়াজ শুনে মার্ক এবং জ্যাক দুইজনেই চুপ হয়ে গেল। নিজেদের মধ্যে চোখাচোখি করতে দেখে দুইজনে হু হু করে হেসে উঠল। মার্ক জ্যাকের উদ্দেশ্যে বলল, বলেছিলাম না তোকে? বলেছিলে, তবে এতটা মজা পাবো তা বুঝিনি। আবারও অট্টহাসিতে ফেটে পড়ে দুইজন। মাঝে রাফি কিছু না বুঝেই দাঁড়িয়ে থাকে ঠায়। মার্ক হাসতে থাকায় জ্যাক মুখ খুলে। জ্যাক রাফির উদ্দেশ্যে বলল, দেখো, সিরিয়াসলি নিও না, আমরা মজা করছিলাম। আমি জ্যাককে বলেছিলাম যে তোমাকে ভোরকে দিতে পারবো, কিন্তু জ্যাক মানতে নারাজ ছিল। এখন তোমাকে ভোরকে যেতে দেখে রাফি এই দিক দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল যে দুইজনে কেউ কিছু করতে পারেনি। রাফি ভাবলো এই সুযোগে একটু আধিপত্য খাটিয়ে নেওয়া যাক। পরক্ষণে মাথায় এলো যে যদি আধিপত্য খাটাতে গিয়ে দুইজনকে ছুটিয়ে দেয় তাহলে এরা দুইজনে রাফির সব প্ল্যান গত বড় করে দেওয়ার জন্যই যথেষ্ট। তাই মজার তালে মজা নিতে থাকে রাফি। ভোরকে যাব না? তোমাদের দুইজনের মতো বডি বিল্ডার যদি অকারণেও আমাকে পেদায় তাহলেও তো আমার পক্ষে কিছু করা সম্ভব না, তাই না? তিনজনে উচ্চস্বরে হাসতে থাকে। রাফি আরো কিছুক্ষণ জোকস মেরে চলে আসে তিনতলা থেকে, আর ওই রুমেই থেকে যায় মার্ক আর জ্যাক। যেহেতু সার্ভিল্যান্স এখনো অ্যাক্টিভ রয়েছে তাই ব্যাকপ্যাক রুম থেকে বের না করে শুধু জ্যাকেটটা হাতে নিয়ে বেসমেন্টে চলে আসে রাফি। টেনশনে রাফির প্রেশারটা বেড়ে তালগাছ ছুঁই ছুঁই করছে। তারপরে 2 গ্লাস পানি খেয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করে রাফি। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। শান্ত হয়ে রাফি মনিটরের দিকে তাকায়। আপলোড প্রায় 80% হয়ে গেছে। আপলোড হলে রাফির একটা কাজ তো শেষ হবে। পিকাচু তার নলেজ হান্টটা শেষ করলে মোটামুটি একটা ইন্টেলিজেন্ট পার্টনার পাওয়া যাবে ভেবে খুশি হয় রাফি। জ্যাকেটটা চেয়ারের উপর রেখে বসে পড়ে রাফি মনিটরের সামনে। আর 18 ঘন্টা বাকি। 10 ঘন্টা পর পিকাচু স্যাটেলাইটে আপলোড হয়ে গেছে অনেক আগেই। নলেজ হান্টও প্রায় শেষের দিকে। স্যাটেলাইটটিকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পিকাচু। এরই মধ্যে মহাকাশে থাকা সকল কমিউনিকেশন স্যাটেলাইটের অ্যাক্সেস বাইপাস করে নিয়েছে পিকাচু স্যাটেলাইট। এই মুহূর্তে রাফি যেখানে অবস্থান করছে সেই বরাবর এসে নিজে অরবিটাল স্পিড কমিয়ে আর্থ রোটেশন সাথে ম্যাচ করে সেখানে অবস্থান করছে। রাফি অপেক্ষা করছে পিকাচুর নলেজ হান্ট শেষ হওয়ার পর সার্ভারে রিকানেক্ট হওয়ার জন্য। অবশেষে নলেজ হান্ট ইজ ওভার, পিকাচু ইজ লাইভ। রাফি সার্ভার থেকে পিকাচুকে রিকানেক্ট করে স্যাটেলাইটটি রিস্টার্ট করে। সবকিছু ঠিকঠাক রান করার জন্য পিকাচুর স্যাটেলাইট রিস্টার্ট হওয়া জরুরি। রাফির সার্ভার থেকে পিকাচু লগ আউট হয়ে যায়। পিকাচু স্যাটেলাইট রিস্টার্ট হতে 5 মিনিট সময় লাগবে। রাফি অপেক্ষা করতে থাকে। পিকাচু তৈরি হওয়ার সময়ে রাফি বেশ কিছু ইউনিক সেটিংস ইনস্টল করেছিল, যার ভিতর অন্যতম ছিল যদি কোনো কারণে রাফি পিকাচু থেকে 5 মিনিটে বেশি ডিসকানেক্ট থাকে তাহলে পিকাচু নিজে থেকে রাস্তা বের করে নেবে রাফির সাথে কানেক্ট হওয়ার জন্য। রাফি সেটিংটার ট্রায়াল এখনই দিতে চাইল। মনিটর অ্যাক্সেস কোড ইনপুট দিলেই হয়ে যেত, কিন্তু রাফি চাইছে পিকাচু
রাফিকে খুঁজে বের করলো, কিন্তু কিছুক্ষণ পর রাফির ফোনটা বেজে উঠল। আননোন সোর্স থেকে ফোনটা এলো। রাফি ফোনটা রিসিভ করে। হ্যালো হাই, আই এম পিকাচু। আই ফাউন্ড ইউ। পিকাচু, তুমি আমাকে খুঁজে নিয়েছো? এটা আমার সিস্টেম সেটিংয়ের টপ প্রায়োরিটি। ইউ আর দ্য কি অফ মাই এক্সটেনশন রাফিকুল ইসলাম। ওয়েল ডান পিকাচু। পিকাচু তার ক্রিয়েটরের সাথে যে কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কানেক্ট হতে পারবে, যদি তা নেটওয়ার্কের সাথে জুড়ে থাকে। খুবই ভালো, তাহলে পরবর্তী প্ল্যানের দিকে এগোনো যাক। পিকা পিকা। আর মাত্র কিছুক্ষণের ভিতরেই মাফিয়া গার্লের স্যাটেলাইটের ব্লাইন্ড স্পটে প্রবেশ করবে। রাফি তার মা বাবাকে সব বুঝিয়ে দিয়েছে যে কিছুক্ষণ পর কি হতে চলেছে। মা বাবাও সেইভাবে তৈরি হয়ে আছে। এইদিকে রাফির বন্ধু বান্ধব সব জায়গাতে পৌঁছে রাফির ফোনে অপেক্ষায় করছে। এরই মাঝে পিকাচু ট্রাফিক ক্যামেরায় কিছু একটা ডিটেক্ট করলো। ফেশিয়াল রিকগনাইজেশন বলছে তোমার ওয়াইফ তোহা বাড়িটির দিকে ট্যাক্সিতে করে এগিয়ে যাচ্ছে। ভালোই হবে ভেবে রাফি ফ্রেন্ডদের ওয়েট করতে বলে তুহা বাসায় যাওয়ার আগ পর্যন্ত। মাফিয়া গার্লের স্যাটেলাইট ব্লাইন্ড হয়ে গেলে রাফি তার বন্ধু বান্ধবদের প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। রাফির বন্ধুরা প্ল্যান মাফিক দুইভাবে ভাগ হয়ে বাড়িটার দিকে ছুটে যেতে লাগলো, এমনভাবে যেন দুই দলের ভিতর মারামারি বেঁধে গেছে। 25-30 জন একসাথে ছুটে যেতে থাকলো বাড়িটার দিকে। রাফি বাড়ির আশেপাশের সিসিটিভি ক্যামেরার গ্লিচ তৈরি করে দিল যেন মাফিয়া গার্ড কিছু দেখতেই না পারে। এদিকে বন্ধুদের একদল বাড়ির বাউন্ডারির ভিতর ঢুকে পড়ে আর এমন ভাব করতে থাকে যেন কেউ তাদের দাও করেছে, আর তারা অন্তরক্ষার জন্য বাড়ির বাউন্ডারির ভিতর আশ্রয় নিয়েছে। বডিগার্ডগুলো কিছু করতে যাবে তার আগে অন্য পক্ষের বন্ধুগুলো সব হুড়মুড় করে বাউন্ডারির ভিতর চলে আসে, আর দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে যায়। বিষয়টা এমন লাগলেও তাদের মূল উদ্দেশ্য ছিল বডিগার্ডদের গ্যাঞ্জামের মাঝে ফেলে দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া। এই সুযোগে রাফির মা বাবা তুহাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় এবং রাকিব তাদেরকে একটা গাড়িতে তুলে দেয় গ্রামের বাড়ি পৌঁছে পাঠিয়ে দেওয়ার জন্য। রাফির কথা মতো রাফির মা শুধুমাত্র রাফির দেওয়া ফোনটা ছাড়া বাদবাকি সব ফোনে বন্ধ করে ফেলতে বলেছিল, যেন চাইলেও মাফিয়া গার্ল তাদের ট্র্যাক করতে না পারে। নিরাপদে বাসা থেকে বের হয়ে নিয়ে যাওয়ার পর রাফির বন্ধুরা প্ল্যান মাফিক ওইখান থেকে স্টকে পড়ে এবং বডিগার্ডরা নাস্তানাবুদ হয়ে বাউন্ডারির ভিতর গড়াগড়ি খায়। বডিগার্ডগুলো একটু স্বাভাবিক হলে পকেটে হাত দিয়ে দেখে তাদের মোবাইলে মানিব্যাগ সব লুট করে নিয়েছে ছেলেপেলের দলটা। রাফির বাবা মা বের হয়ে যাওয়ার পর রাফিও বের হওয়ার সময় হয়ে গেছে। হয়তো কোনো না কোনোভাবে মাফিয়া গার্ডের কাছে খবর পৌঁছে যাবে এই ঘটনা, তাই দেরি না করে জ্যাকেটটা গায়ে দিয়ে বেসমেন্ট থেকে বের হয়ে যায় রাফি। মোবাইলের মাধ্যমে পিকাচুর সাথে কারেক্ট থেকে পিকাচুর এক্সিট প্ল্যানটা বানাতে বলে। পিকাচু সাজেশন দেয় আন্ডারগ্রাউন্ড টানেল থেকে বাইরের সিচুয়েশন কন্ট্রোল করা পিকাচুর কাছে সহজ হবে। পিকাচু ঘরের ভিতরে ক্যামেরাগুলো ফিড হ্যাক করে রাফিকে ইনভিজিবল করে দেয় আর রাফিকে জানায় মার্ক এবং জ্যাক সিসিটিভি কন্ট্রোল রুমে বসে আছে। রাফি আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি বাসার মেন দরজা দিয়ে বের হয়ে যায়। পিকাচু, এই গোলকদাতা থেকে বের করো আমায়। পিকা পিকা। পিকাচু রাফিকে গাইড করতে থাকে এবং শেষমেশে গোলকদাতা থেকে বের হয়ে যায় রাফি। আশেপাশে থাকা সব সিসিটিভি ক্যামেরাতে পিকাচু রাফিকে ইনভিজিবল করে দেয়। রাফিও মেন রাস্তায় চলে আসে। এখন তো সবচেয়ে বড় পরীক্ষা, অপরিচিত দেশে অপরিচিত ডিরেকশনে মানুষের কাছে লিফট যাওয়া। রাফি পিকাচুকে দিয়ে আগেই বেনামে বিমানের টিকিট কেটে নিয়েছিল, গন্তব্য নিজের দেশ। রাফিকে পিকাচু এয়ারপোর্টের রাস্তা দেখিয়ে দিলে রাফি সেই বরাবর লিফট চাইতে থাকে। অবশেষে একটা গাড়ি দাঁড়ালেও ইংরেজি না বোঝায় চলে যেতে চাইল। রাফি তখন পিকাচুকে ফোন লাইনে ড্রাইভারকে ধরিয়ে দিলে ড্রাইভার সাথে পিকাচু লোকাল ভাষায় কথা বলে। কথা শেষ হলে ড্রাইভার রাফিকে ফোন ফিরিয়ে দিয়ে ইশারায় গাড়িতে উঠতে বলে। রাফি স্বস্তির নিঃশ্বাস নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে এয়ারপোর্টের দিকে। রাফি পিকাচুর মাধ্যমে মা বাবার সাথে কানেক্ট করে। হ্যালো হ্যালো রাফি, কিরে কেমন আছিস? এই তো বাবা ভালো, তোমরা কেমন আছো? কোথায় আছো? এই তো ভালোই আছি। আমাদের পাড়ায় রাকিব ছেলেটা একটা মাইক্রোতে তুলে দিল। তোর মা বলল গ্রামের বাড়ি নিয়ে যাবে নাকি। এদিকে তোহামাও চলে এসেছিল বাসায়, তাই ওকেও সাথে নিয়ে নিলাম। যাক, সবাই তাহলে একসাথে বের হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তুই কোথায়? তোকে কখন দেখতে পাবো? এই তো বাবা খুব জলদি। আরেকটা জিনিস,
এই ফোন ছাড়া আর কোনো ডিভাইস অন রেখো না। তোর মায়ের আদেশ রয়েছে, সব বন্ধ। তুই জলদি ফিরে আয়। এখন আর কথা বলবো না, সামনাসামনি এসে কথা হবে ইনশাল্লাহ সবার সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। রাফি ফোন কেটে দিলে পিকাচু অ্যালবার্টটা দেয়। কি হয়েছে? মার্ক এবং জ্যাক বাসা থেকে বের হয়ে তোমাকে খুঁজছে, হয়তো কোনোভাবে অ্যালার্ট হয়ে গেছে। ভুলেই গিয়েছিলাম যে ঘরের মেইন গেট খুললে একটা সাইলেন্ট অ্যালার্ম ট্রিগার হয়, যার মাধ্যমে কিছু না দেখলেও টের পাওয়া যায় যে মেইন গেট ওপেন হয়েছে। সমস্যা নেই, ওরা এখনো মেইন রোডে পৌঁছায়নি, তুমি অনেকখানি এগিয়ে আছো। রাফির ভিতর অস্থিরতা কাজ করতে থাকে। পিকাচু, মাফিয়া গার্ল যেন আমাকে ফোন দিয়ে ট্রেস করতে না পারে। মাফিয়া গার্লকে ব্লক করে রাখো। পিকা পিকা। এয়ারপোর্টে পৌঁছে ডিপ্লোম্যাটিক পাসপোর্টদের জন্য ভিআইপি লঞ্চ হয়ে সোজা কাউন্টারে পৌঁছে যায় রাফি। পিকাচুর কেটে রাখা টিকিটের ইস্যু করে নিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে রাফি। বিমানে উঠলেই পৌঁছে যাবে বাড়িতে। আবার আতঙ্কিতও হয়, যদি মাফিয়া গার্ল চাইতো মাঝপথেই বিমান নামিয়ে দিবে সে। মোটামুটি বিমানে উঠে যাত্রা শুরু করা পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলল। বিমান আকাশে উড়ল কোনো ঝামেলা ছাড়াই। রাফি পিকাচুর মাধ্যমে ফ্লাইট নেটওয়ার্ক সিকিউর করে রাখে, যাতে করে মাফিয়া গার্ল কোনো ঝামেলা না করতে পারে। দীর্ঘ বিমানযাত্রা শেষ করে রাফি অবশেষে নিজ দেশে ফিরে আসে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হয়ে আসে রাফি। বিমানবন্দর থেকে বের হয়ে এসে দেখে রাকিব অপেক্ষা করছে রাফির জন্য। গাড়িতে উঠে সরাসরি রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাফি গ্রামের বাড়ি পৌঁছালে সবাই যার পর নাই অবাক আর খুশি হয়। রাফি যে এভাবে হঠাৎ করে চলে আসবে তা কেউ কল্পনাও করতে পারেনি। রাফির মা বাবা তো এক প্রকার ছুটে গিয়ে রাফিকে জড়িয়ে ধরে, রাফিও তার মা বাবাকে আঁকড়ে ধরে। দীর্ঘদিন পর আবার মা বাবার বুকে ফিরে আসতে পেরে তুহা দূরে দাঁড়িয়ে রাফির ফিরে আসা দেখছে। অবশেষে নিজের মানুষদের কাছে ফিরে আসতে যার পরানি খুশি হলেও নিজের মাথা থেকে মাফিয়া গার্লকে বের করতে পারে না। হয়তো মাফিয়া গার্লের জাল থেকে বের হয়ে আসতে পেরেছে রাফি, আর তার পরিবার। কিন্তু রাফির মন এখনও শান্ত নয়। মনে হতে থাকে বিপদ যেন এখনও কাটেনি। বাবা মাকে ছেড়ে রাফি তুহার দিকে এগিয়ে যেতে থাকে কথা বলার জন্য, কিন্তু তুহার কাছে পৌঁছানোর আগে পিকাচু অ্যালবার্টটা দেয় রাফিকে। রাফি ফোন হাতে নিয়ে দেখে কে বা কারা যেন নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড চুরি করে নিয়েছে। রাফির কপাল কুঁচকে যায়। কি, নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোডও চুরি হয়েছে? রাফির মাথা ঘুরে যায়। মাফিয়া গার্ল তাহলে ঠিকই সন্দেহ করেছিল, তাহলে মাফিয়া গার্ল যা বলেছিল সব সত্যি। এই গল্পের শেষ থেকে শুরু হবে হ্যাকারি লুকোচুরি 3.0। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।